সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই গণিত ক্লাসে। আমরা বরাবরের মতোই আমাদের যে গত অধ্যায় ছিল এলিমেন্টারি নাম্বার থিওরি, আমরা ওখানেই আছি। গত ক্লাসে আমরা লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমরা আলাপ করছিলাম। আজকে আমরা আলাপ করব দ্য দ্বিপান্তিন ইকুয়েশন নিয়ে। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, আমরা এই দ্বিপান্তিন ইকুয়েশন নিয়ে আমরা আজকে আলাপ করব। আমরা দেখব এই দ্বিপান্তিন ইকুয়েশন কেমন, তার সমাধানটা কেমন আসে। আমরা শুরু করতে যাচ্ছি। সবাইকে স্বাগত জানিয়ে আমাদের অধ্যায়ের নাম হলো এলিমেন্টারি নাম্বার থিওরি। আমরা এই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করছি। আমরা লিখছি শুরুতে দ্য জেনারেল ফর্ম of linear দ্বিপান্তিন ইকুয়েশন। ফর্মুলাটা এরকম: x plus by is equal to c। এই সমীকরণটা কেন লিনিয়ার বলা হয়? কারণ এখানে x এর পাওয়ার কিন্তু 1, x এর যে পাওয়ারটা সেটা 1, y এর পাওয়ারটা কিন্তু এখানে 1। এই ফরম্যাটটার নাম হলো লিনিয়ার ইকুয়েশন কিন্তু। আর এর সমাধানের যে প্রসেস বা প্রক্রিয়াটি সেটা দ্বিপান্তিনি দেখিয়ে দিয়েছে, এই জন্য তার নাম হলো লিনিয়ার দ্বিপান্তিন ইকুয়েশন। দ্বিপান্তিনের সমাধানের পদ্ধতির জন্য তাকে দ্বিপান্তিন বলবো। আর এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ 1 হওয়ার কারণে একে আমরা লিনিয়ার বলবো। এখানে এ এবং বি এবং সি এরা হবে আমাদের বাস্তব সংখ্যা হবে। এ বি সি এখানে বাস্তব সংখ্যা হবে। এবং এ এবং যে বি, এই এ বি এর যে গসাগু হবে, আমরা 5 ব্র্যাকেট দিয়ে গসাগু কি তাকে আমরা ডি লিখবো। এই গসাগুর হেল্প নিয়ে, অর্থাৎ জিসিডি মানে গসাগুর হেল্প নিয়ে আমরা এই সমাধানটা বের করব। আমরা মনে রাখবো খুব সংক্ষেপে, এই সমীকরণের যে জেনারেল সমাধান হবে সেই জেনারেল সমাধানটি এরকম হবে, যেখানে দুটি আননোন চলক আছে, আননোন ভেরিয়েবল, এটা x এবং y। x এর যে মানটা, এটার সলিউশনটা এরকম হবে। জেনারেল সলিউশনটা x is equal to x naught plus b by dt, আর y is equal হবে y naught minus a by dt। টিটা এখানে হবে আমাদের ইন্টিজারটা। টিটা আমাদের কি হবে? ইন্টিজার হবে। টিটা হবে আমাদের ইন্টিজার হবে। আমরা এবার সামনের দিকে আমরা আগাবো কিভাবে এই প্রসেসটাকে আমরা সলভ করতে পারি। আমাদের সমীকরণটা হবে দ্বিপান্তিন ইকুয়েশনকে আমরা কিভাবে সমাধান করব। দ্বিপান্তিন ইকুয়েশনটা আমরা কিভাবে সমাধান করব, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। আমরা এই প্রসেসের এই সমাধানের পদ্ধতিটা আমরা একটু জানবো এখানে। তাহলে ডিটা হবে এ এবং বি এর গসাগু। গসাগুর সাহায্যে আমরা এই সমাধানটা মূলত করব। আমি সমাধানে যাচ্ছি। এখন একটা প্রশ্ন লিখবো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলা। গতকালকে আমরা লিনিয়ার কম্বিনেশন করছিলাম, আজকে আমরা করছি দ্বিপান্তিন ইকুয়েশন। ওই লিনিয়ার কম্বিনেশন দেখানো লাগবে। find all the solution. Find all the solutions of the দ্বিপান্তিন ইকুয়েশন। Find all the solution of the দ্বিপান্তিন equation (56x plus 72y is equal to 40). 56x plus 70y is equal to 40 আমাদের the given equation, যেটা the given দ্বিপান্তিন equation যেটা
আমরা সমাধানে চলে গেলাম। আমাদের 1 নম্বর সমীকরণ, এটা কিন্তু লিনিয়ার সমীকরণ। আমরা বলছিলাম x এর পাওয়ার যদি 1 হয়, y এর পাওয়ার যদি 1 হয়, তাহলে x + by = c। এই ফরম্যাটের ইকুয়েশন নাম হবে লিনিয়ার সমীকরণ। আমরা লিনিয়ার সমীকরণ লিখলাম, এর নাম হলো দ্বিপান্তিন ইকুয়েশন। ফাইন্ড অল দ্য ইন্টিগ্রাল সলিউশন বলতে পারে, ফাইন্ড জেনারেল সলিউশন বলতে পারে, ফাইন্ড অল দ্য সলিউশন বলতে পারে। যাই করুক না কেন আমাদের প্রসেস কিন্তু একটাই। কিন্তু আমরা এটাকে কার সাথে কম্পেয়ার করব? এটা ডান দিকে লিখে রাখি আমরা। এখানে a সমান কত হবে আমাদের, b সমান কত হবে আমাদের, c সমান কত হবে। a হবে 56, এ হবে আমাদের 56, b কত হবে আমাদের 72, আর c কত হবে আমাদের 40। আমরা a এর মান, b এর মান, c এর মান লিখলাম। আমরা কম্পেয়ার করি, কার সাথে আমরা কম্পেয়ার করে লিখলাম? আমরা এর সাথে কম্পেয়ার করলাম x + by = c। তাহলে এর জায়গায় কি আছে, b এর জায়গায় আছে, c এর জায়গায় আছে, আমরা সেটা লিখলাম। তাহলে এর মান হবে আমাদের 56, b এর মান হবে আমাদের 72 এবং c এর মান হবে আমাদের 40। আমরা এবার কি কাজ করব? আমরা a এবং b এর গসাগু বের করব। আমরা a এবং b এর গসাগু বের করব। সুতরাং এটা 56/56 72 আমরা করব। স্মরণ রাখবো আমাদের এটা বড় হতে পারে, এটা ছোট হতে পারে, যাই হোক না কেন আমরা ছোটটাকে বড়টা দিয়ে ভাগ করব। আমরা বড়টাকে সবসময় ছোটটা দিয়ে ভাগ করব, বড়টাকে আমরা সবসময় ছোটটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে একবার 56 16 56। ইউক্লিড পদ্ধতিতে আমরা যাচ্ছি। আমরা গতকাল শিখলাম ইউক্লিড পদ্ধতি কিভাবে গসাগু বের করব, সেটা 3 বার। তাহলে হলো আমাদের 48 8। আবার যদি যে আমরা 16 2 16 0, যখনই 0 আসবে বাকশেষ, রিমাইন্ডার যখন 0 আসবে আমরা সেখানে থেমে যাব। তাহলে আমাদের 56 এবং 72 এর যে গসাগু হবে সেটা কত হবে? সুতরাং গসাগু যেটা 56 72 যেটাকে আমরা d দিয়ে লিখবো, কত হয় আমাদের 8। যার জন্য 0 হবে সেটা হবে, তাহলে আমাদের গসাগু কত হবে? 8 হবে। and 40/8 যেটা হবে 8/40 যেটা a/d আর কি, d/a d/a মানে হলো আমাদের d/a, a হলো আমাদের 40 আর d হলো আমাদের 8/40, অর্থাৎ 40 8 দ্বারা বিভাজ্য। তো 40টা আমাদের 8 দ্বারা বিভাজ্য, 40টা আমাদের 8 দ্বারা বিভাজ্য। আমরা এখানে যদি এটা না রেখে কিভাবে লিখবো? আমরা লিখবো সুতরাং the GCD of 56 and 72 is 8 and d/c সরি, এটা a না c হবে, এটা d/c এবং তোমার c is divisible by d, c is divisible by d, অর্থাৎ 56 এবং 72 এর যে গসাগু সেটা হবে 8 এবং আমাদের যে c টা আছে সেই c টা আমাদের কত দ্বারা বিভাজ্য হবে? এই গসাগু 8 দ্বারা বিভাজ্য হবে। যদি আমাদের এই গসাগুটা বিভাজ্য হয়, যদি আমাদের c টা d দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের দ্বিপান্তিনের সাহায্যে আমরা কি করতে পারবো? তার সমাধান করতে পারবো। যদি আমাদের এই c টা d দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা কি করতে পারবো? এর সমাধান বের করতে পারবো। এটা হলো দ্বিপান্তিনের কথা। একটু মুছি আমি। সুতরাং the equation 1 is solution. The equation 1 is integral solution. ইন্টিগ্রেট আমরা লিখতে পারি, আমরা সলিউশন লিখলে হবে। আমরা কখনই কথাটা লিখতে পারবো যখন আমরা a এবং b এর গসাগু পাবো এবং সেই গসাগুটা আমাদের কি হবে? c টা সেই গসাগু দ্বারা বিভাজ্য হবে, c টা সেই গসাগু দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই কাজটা করতে পারবো। অনেকে এই চিহ্নকে অনেকে এইভাবে লেখে, আমরা ওইভাবে লিখতে পারি। যদি ইচ্ছা করো তুমি এটাকে এইভাবে লিখতে পারো। হ্যাঁ,
এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8 এবার 40 এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ 56 এবং 72 এর দশক হবে 8 এবং আমাদের যে সি ছিল সেই সিটা আমাদের 8 দ্বারা বিভাজ্য। যদি তাই হয় তাহলে ডিউপান্তিনের অনুযায়ী ডিউপান্তিনের ফর্মুলা অনুযায়ী আমরা কি করব, এই সমীকরণের সমাধান আমরা পাবো। নাও we express 8 যেই সমাধানটা যেই গসাগুটা আসলো 9 we express 8 as a linear combination of 56 and 72 56 and 72 তাহলে আমরা কি করব, এবার আমরা 8 কে 56 এবং 72 এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব। 8 কে আমরা 56 এবং 72 এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব। আমি আবার বলি, আমরা 56 এবং 72 এর গসাগু বললাম 8 এবং আমাদের যে সিটা আছে অর্থাৎ 40 ডান দিকে যে 40 সেই 40 8 দ্বারা বিভাজ্য, কাজে আমরা বলবো এই সমীকরণের সমাধান বিদ্যমান আছে। এই সমীকরণের সমাধান বিদ্যমান আছে, তার আমরা লিখতে পারবো আমরা 8 কে এখন আমরা এই 56 অর্থাৎ গসাগুটাকে 56 এবং 72 এর লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা প্রকাশ করব। আমি উপরে একটু মুছবো, এটা একটু মুছে ফেলবো, 8 কে আমি প্রকাশ করবো এবার। কিন্তু নিচের জিনিসটা আমাদের কাজে লাগবে, তাই সেটা আমরা কিছু না করি এখনো। আমাদের এর মান, বি মান, সি মান একটু মুছে ফেলি, উপরে লিখে এগুলো একটু মুছে ফেলি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো কিন্তু। সুতরাং গসাগু 8, গসাগুর মধ্যে 8, একে আমরা কি দিয়ে প্রকাশ করব, 56 এবং 72 এর লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা প্রকাশ করব। বা তার আগে একটু করি, 72 কে একটু লিখে নিই। 72 সমান তাহলে 1 into 56 1 into 56 প্লাস কত 16, আবার 56 সমান 56 সমান হলো 3 into 16 3 into 16 প্লাস আমাদের 8, আবার 16 সমান 16 সমান হলো আমাদের 2 into 8 প্লাস 0, 28 প্লাস 0। এবার আমি নিচেটা মুছে ফেলতে পারবো। এখান থেকে দেখলাম 72 কে এটা গুণন এটা প্লাস এটা, আবার 56 কে এটা গুণন এটা প্লাস এটা, আবার 16 এটা ইনটু এটা প্লাস এটা। যখন 0 আসবে তখন আমরা থেমে যাব। তাহলে আমাদের গসাগু ছিল আমাদের 8, আমরা 8 কে কিভাবে লিখবো, গসাগু আমাদের 8 কে আমরা লিখবো এখানে 8 কে কি লিখতে পারি, এই লাইন থেকে কিভাবে লিখতে পারি, 56 মাইনাস 3 into 16। আমাদের আনতে হবে কত, আমাদের 56 এবং 72 এই দুইটা দিয়ে আনতে হবে। 8 কে কাকে আনবো আমরা, 8 কে, বাম পাশে 8 থাকবে, ডান পাশে 56 আর 72 থাকবে, আমরা যেভাবে এটা আনতে হবে 56। এবার 16 কে কিভাবে পাই, এখান থেকে 16 কে এবার এখানে এটা কিভাবে পাই, এটা 56 মাইনাস 3 into 16 কে পাবো, তাহলে আমাদের 72 মাইনাস 1 into 56 দেখি আমরা, তাহলে 56 মাইনাস 3 into 72 প্লাস 3 into 56, 3 into 72 হলো 3 কে 1 দিয়ে গুণ করে 3 56, তাহলে আমরা পেলাম এখানে 4 into 56 মানে 1 into 56, তাহলে 4 into 56 মাইনাস 3 into 72। শুধু 56 কে আমরা লিখতে পারি 1 into 56 আমরা লিখতে পারি, তাহলে পেলাম আমরা 4 into 56 মাইনাস 3 into 72, এটা আমরা লিখতে পারি। এটা আছে আমাদের বাম দিকে 8, কিন্তু বাম দিকে আমাদের কত আছে 8, কিন্তু 8 কে আমরা এটাকে যদি আমরা x0 y0 ধরি, এবার কিন্তু আমরা একটু আগাই, আমাদের c তে কত আছে, আমাদের c আছে আমাদের কত 40, কিন্তু আমরা এই গসাগু কত পেলাম 8, আমরা 40 মিলাবো সব সময় ডান দিকে, সেটা মিলাবো। তাহলে এটাকে কত দিয়ে গুণ দিতে হবে, 5 দিয়ে গুণ দিতে হবে। 5 দিয়ে গুণ দিলে কত হয় আমাদের 40, এখানে তাহলে এটাকে 5 দিয়ে গুণ দিতে হবে, 20 into 56 মাইনাস 15 into 72। কেন আমাদের 5 দ্বারা গুণের প্রয়োজন হলো, আমরা দেখাবো আমাদের এই যে 40 আছে এটা আনার জন্য ডান দিকে যেটা থাকবে c আনতে হবে, আমাদের c আনতে হবে, c নাহলে আমরা সমীকরণ মিলাতে পারবো না।
যেখানে 40 তাহলে এর কে 5 দিয়ে গুণ দিলে আমাদের 4 5 20 3 5 15 56 আছে মিনিট থেকে যাবে, এটা কিছু করা যাবে না, আমরা উপরে মুছবে এবার মুছবো। সুতরাং 40 ইজ ইকুয়াল টু তাহলে আমাদের 56 x নট ইনটু 56 প্লাস y নট ইনটু 72 where x নট সমান কত, x নট হবে 20 এবং y নট কত হবে -15 and y নট -15 আমি এবার মুছবো, এটা পুরোটাই মুছতে পারবো, ঠিক আছে কি? সুতরাং 56 x নট প্লাস 72 y নট ইজ ইকুয়াল টু 40। এটার নাম হলো আমাদের পার্টিকুলার সলিউশন, এটার নাম হলো আমাদের পার্টিকুলার সলিউশন। Which is the particular solution of one, একটা মান, এটা হলো আমাদের কিন্তু একটা মান। What is the particular solution? One, বিশেষ মান যেটা সেটা হলো পার্টিকুলার সলিউশন। কিন্তু আমাদের প্রয়োজন জেনারেল সলিউশন, সব মান প্রয়োজন আমাদের প্রয়োজন কি, আমাদের সব মান প্রয়োজন, জেনারেল সলিউশন আমাদের প্রয়োজন। সুতরাং the general solution of one is, লিখছিলাম দুইটা মান, এটা x এর মান, এটা y এর মান, x নট প্লাস b by d t and y is equal to y not minus a by d t। আমরা এর মান, আমরা x নট জানি, এখানে x নট y নট জানি, x নট পেয়ে গেলাম। আমরা b এবং a জানি, আমরা ওই যে 56 72 আমরা এটা জানি। আর d এর মান হলো আমাদের গসাগুটা, এটা হলো তাদের জেনারেল সলিউশনের মানটা এরকম। কিন্তু t টা কি হবে, নতুন আসছে t, t টা এখানে ইন্টিজার, t কি হবে, t টা আমাদের t বিকাম ইন্টিজার, অর্থাৎ t টা ইন্টিজার, সেট অফ ইন্টিজার্স আমরা z দিয়ে লিখি না, t বিলংস টু সেট অফ ইন্টিজার্স, t টা এখানে ইন্টিজার্স। তাহলে x নট কত আমাদের, x নট আমাদের 20 আর b এর মান কত ছিল আমাদের, b এর মান আমাদের 72 ছিল, d এর মান আমাদের 8 ছিল, 8t। আর যদি y কে লিখি আমরা, y নট আমাদের ছিল -15 মাইনাস a ছিল আমাদের 56, b ছিল আমাদের 8t। 20 প্লাস 90 এটা আমাদের x এর মান কিন্তু, আর y এর যে মানটা -50 -70 t টা কি এখানে ইন্টিজার্স, t বিকাম ইন্টিজার্স। তবে এটা এই দুটো আমাদের সলিউশন, which are the required general solution, which are the required general solution। এটা আমাদের সমাধানটা, এটা আমাদের সমাধান। আমরা একটা দ্বিপান্তিন সমীকরণ কিভাবে সমাধান করি সেটা আমরা দেখলাম। আমরা এইভাবে দ্বিপান্তিনটা সমাধানের পদ্ধতি আমরা করে ফেলবো। তোমাদের নোটে সব দেয়া আছে, আশা করি নোটটা ডাউনলোড করে একটু দেখে নিবা। তাহলে আমরা এখান থেকে জানলাম দ্বিপান্তিন সমীকরণটা কেমন, জেনারেল ফরম্যাটটা কেমন, তার সমাধানের পদ্ধতিটা কেমন এবং জেনারেল সলিউশনের ফরম্যাটটা কেমন। ডিটা এখানে a এবং b এর গসাগু কিন্তু, আর ডিটা এখানে ইন্টিজার, ডিটা এখানে সেট অফ ইন্টিজার, t বিলংস টু z। একটা সমাধান যেটা, এটাকে পার্টিকুলার সলিউশন, আর অনেকগুলো সমাধান যেটা আমরা বলবো জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। তোমাকে ফাইন্ড অল ইন্টিগ্রাল সলিউশন বলতে পারে,
অথবা ফাইন্ড অল সলিউশন বলতে পারে, অথবা ফাইন্ড সলিউশন বলতে পারে। অর্থাৎ দুই উপান্তিন থাকলেই বা লিনিয়ার থাকলে আমাদের প্রসেস এটা, অন্য কোনো প্রসেস নেই। যদি লিনিয়ার থাকে অথবা দুই উপান্তিন থাকে সে আমাদের এই ফরম্যাটটা, অর্থাৎ ফরম্যাটটা হবে আমাদের ax প্লাস by ইজ ইকুয়াল টু c। তাহলে আমরা এইরকম ফরম্যাট থাকলে আমাদের দুই উপান্তিন বলুক আর না বলুক, লিনিয়ার বলুক আর না বলুক, যদি এরকম কোনো সমীকরণ থাকে তাহলে আমরা এই সমাধান এভাবে সমাধান করব। বুঝতে পারলে আমি আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা আমাদের পরের প্রশ্নে যাব, পরের অঙ্কে যাব। আমাদের বড় অঙ্কগুলো এখানে মূলত শেষ। কালকে আমরা করছিলাম কিভাবে লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করবো সেটা, আর আজকে করলাম আমরা দুই উপান্তিনের সমাধানটা। ধারাবাহিক ক্লাসে আমরা যাচ্ছি। এরপরে আমাদের পাই ফাংশন, আমরা যেটা আসবো এটা হলো আমাদের পাই ফাংশন। পাই ফাংশন না অয়লার ফাংশন বলি, অয়লার ফাংশন অথবা আমাদের অয়লার পাই ফাংশন। অথবা বলবো ইন্ডিকেটর, ইন্ডিকেটর অথবা কি টোকেন, অথবা কি বলতে পারে আমাদের টোটেন বলতে পারে, আমাদের কি বলতে পারে টোটেন্ট, TOTIENT টোটেন্ট। এটা যে কোনো চারটা যে কোনো একটা কিছু বলতে পারে। পাইন এই ফরম্যাটটা এরকম, কি দিয়ে লিখবো আমরা? পাইন দিয়ে লিখবো, পাইন। এই ফাংশনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? দিস ফাংশন ইজ ডিনোটেড বাই পাইন। এটা অনেকগুলো নাম হতে পারে, ইন্ডিকেটর হতে পারে, টোটেন্ট হতে পারে, অয়লার ফাংশন হতে পারে, অথবা অয়লার পাই ফাংশন হতে পারে। তাহলে কেমন তারা? এখানে এনটা কি হইতে হবে? পজিটিভ ইন্টিজার হতে হবে। আমরা একটু বৈশিষ্ট্য লিখি, প্রপার্টিজ কি হবে? n is positive integers, positive integers পরিণত হতে পারে। আমরা n এর যে এইগুলো পাবো, উৎপাদক যেগুলো প্রাইম পাবো, আমাদের n এর যে উৎপাদকগুলো পাবো number of positive integers, the number of positive integers not greater than কেউ n এর বড় হতে পারবে না 3, এবং তারা n এর সাথে কি হবে? সব প্রাইম নাম্বার হবে। দেয়ার প্রাইম টু n। আমি একটা উদাহরণ দিয়ে দিই। আমি মনে করলাম আমাকে বলা হলো পাই 20 কত হবে? পাই 20 এর এটা কত হবে? পাই 20 n এর মান এখানে 20 ধরলো, বললো এর ইন্ডিকেটর কত হবে? 20 এর ইন্ডিকেটর কত হবে? এর টোটেন কত হবে? অয়লার ফাংশন যে 20, পাই 20 এর মান কত হবে? অথবা অয়লার পাই ফাংশন 20 এর মান কত হবে? বুঝে আসতে পারে, বা ছোটখাটো অঙ্কে, ছোট অঙ্কের মধ্যে আমাদের আসতে পারে। আমরা একটু দেখি কেমন লিখবা। আমরা প্রথমে বলছিলাম যে ওই যে nটা কি হবে? এটা nটা পজিটিভ ইন্টিজার হবে। the number of positive integers not greater than n, তাহলে কি আসবে? এরা n এর থেকে ছোট, বিশের থেকে ছোট যারা তারা আসবে এর মধ্যে। their prime to n, বিশের সাথে প্রাইম কারা হবে? পজিটিভ হবে, বিশের ছোট হবে, বিশের সাথে প্রাইম কারা হবে? অর্থাৎ যাদের গোসাগু কত হবে? বিশের সাথে করলে 1 হবে, অর্থাৎ 20 এবং তার যে এইগুলো আসবে তার গোসাগু কত সংখ্যাগুলো আসবে তার কত হবে? গোসাগু 1 হবে, অর্থাৎ 20 কে, এবং তাদের মধ্যে কোনো কমন পদ থাকবে না। তাহলে আমরা 1 20 কে 1 হতে পারে, 2 20 দিয়ে ভাগ যায়, 3 হতে পারে, 3 যায় না, 4 20 দিয়ে ভাগ যায়। আমরা একটু লিখে ফেলি তাহলে, তাহলে আমি বুঝবো সহজে। 1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 বললাম যে 20 নেওয়া যাবে না, কারণ 20 থেকে ছোট বলছে। লেস দেন এন, নট গ্রেটার দেন এন, নট গ্রেটার দেন এর চেয়ে বড় হতে পারবে না। হ্যাঁ, লেস দেন এন হইতে হবে। তাহলে 20 দিয়ে ভাগ কে কে যায় এখানে, সে আমরা কেটে ফেলি। 2 দিয়ে ভাগ যায় কাটা, 4 20 দিয়ে ভাগ যায় কাটা, 5 আয় এর মধ্যে কমন আছে, 2 থেকে 2 20 কমন আছে, 4 এবং 20 এর মধ্যে কমন আছে, 5 20 কমন আছে, 6 20 কমন আছে, 8 এর মধ্যে কমন আছে, 10 এর মধ্যে কমন আছে, 12 এর মধ্যে কমন আছে, 14 এর মধ্যে কমন আছে, 15 এর মধ্যে কমন আছে, 16 এর মধ্যে কমন আছে, 18 এর মধ্যে কমন আছে। অর্থাৎ 20 এর সাথে এদের সম্পর্কটা কেমন? 2 20 দিয়ে ভাগ যায় মানে কমন আছে, 4 20 দিয়ে ভাগ যায় কমন আছে, 5 ভাগ যায় কমন আছে, 6 এবং 20 এর মধ্যে 2 কমন আছে, 8 এবং 20 এর মধ্যে 2 4 কমন আছে, 10 এবং 20 এর মধ্যে 2 5 10 কমন আছে, 12 এবং 20 এর মধ্যে 2 কমন আছে, 4 কমন আছে, 14 এবং 20 এর মধ্যে 2 কমন আছে, 15 5 কমন আছে, 16 2 4 কমন আছে, 18 2 2 কমন আছে। তাহলে কমন নাই কারা কারা? অর্থাৎ 20 এর সাথে প্রাইম কারা? যাদের সাথে 20 এর সাথে প্রাইম মানে 20 এবং ওদের মধ্যে কোনো কমন নাই। আমরা কাকে পেলাম? 1 পেলাম, 3 পেলাম, 7 পেলাম, 9 পেলাম, 11 পেলাম, 13 পেলাম, 17 পেলাম, 19 পেলাম। কয়টা পেলাম আমরা দেখি? 1 2 3 4 5 6 7 8, তার মানে পাই 20 হবে আমাদের 8। পাই 20 হবে আমাদের 8। আমাদের যাই কিছু বলে এখানে, যত বলো না কেন, আমি একটু মুছে ফেলি, আমি আরেকটু বুঝাই দিই তোমাদেরকে। 15 ধরো, আমরা 15 এর কথা বলবো। 15 5 15 পাই 15 কত হবে? পাই 15 5 15 কত হবে? আমি তাহলে লিখে যাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, লেস দেন 15 হবে। আমরা দেখব 15 এর সাথে এবার কে কে ভাগে মিলে। 15 এবং 3 15 দিয়ে ভাগ যায়, 5 6 3 দিয়ে মিলে, 9 3 দিয়ে যায়, 10 5 দিয়ে যায়, 12 3 দিয়ে যায়। আর কেউ যায় 15 এর সাথে? আর কেউ যায় না। তাহলে কে থেকে থাকে? থাকে 1 থাকে, 1 2 থাকে, 4 থাকে, 7 থাকে, 8 থাকে, 11 থাকে, 13 থাকে, 14 থাকে। এরা সব কোপ্রাইম। 15 এর সাথে এরা সব কি? কোপ্রাইম, মৌলিক। 15 এর সাথে এরা কি? মৌলিক। এটা কি আছে? 1 2 3 4 5 6 7 8। কয়টা? 8টা। এটা 8 হবে। তোমাকে পরীক্ষায় থাকবে ফাইন্ড পাই 15 অথবা ইভালুয়েট পাই 15, ইভালুয়েট পাই 15 অথবা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পাই 20। এদের নাম হলো অয়লার ফাংশন অথবা অয়লার পাই ফাংশন অথবা ইন্ডিকেটর অথবা বলবে টোটেন্ট। আমরা দেখব গাণিতিকভাবে কিভাবে আমরা বের করতে পারি। এবার এই যে পাই 20 আমরা 8 পেলাম, পাই 15 আমরা 8 পেলাম, আমরা গাণিতিকভাবে দেখব কিভাবে আমরা এটা বের করতে পারি। তাহলে আমরা এই যে প্রাইম সংখ্যাগুলা কতগুলো আমাদের এটা কি পজিটিভ হইতে হবে, যে সংখ্যা n থাকবে n এর সাথে প্রাইম হইতে হবে এবং লেস দেন n হইতে হবে। পজিটিভ হবে আর লেস দেন হবে এবং প্রাইম হবে। ফাইন্ড পাই 20 আমরা ধরলাম, ফাইন্ড পাই 20 অথবা ফাইন্ড দ্য ভ্যালু অফ পাই 20। আমরা একটু দেখি given number n সমান 20। প্রদত্ত সংখ্যাটা আমাদের কত? ডিজিটটা আমাদের 20। ধরুন 20 কি কিভাবে করি? এর উৎপাদক আমরা একটু বের করব। 2 দিলে 10, আবার 2 দিলে 5। আর কেউ যায়? আর কেউ যায় না। সুতরাং 20 সমান হবে আমাদের 2 into 2 into 5, 2 square 5 to the power 1। এটা হবে আমাদের 20।
এখান থেকে আমরা যদি লিখে ফেলি p1 সমান 2, আমরা কতবার করছিলাম p2 সমান 5। আমরা এই পাওয়ারকে আলফা ধরছিলাম, আলফা 1 কত, আজকে আমাদের এখানে আলফার কাজ নাই, আলফা ছিল আমাদের 2, আলফা 2 ছিল আমাদের 1, আর বেসটা আমাদের p1 p2। যদি এখানে আরো থাকতো আমরা p3 লিখতাম, যদি p3 p4 লিখতাম। সুতরাং পাই n সমান, কিভাবে আমরা এই অয়েলার পাই ফাংশন বের করব, n ফর্মুলা আমরা লিখছি, ফর্মুলা n 1 minus 1 by p1, 1 minus 1 by p2। যদি আমাদের আরো থাকতো আমরা কি 1 minus, যদি আমাদের আরেকটা থাকতো আমরা লিখতাম 1 minus 1 by p3, 1 minus 1 by p3। n কত, n আমাদের, n কিন্তু আমাদের 20, n কত আমাদের 20, n কিন্তু আমাদের 20, আর 1 p1 মানে হলো p আমাদের 2, 1 by 2, 1, আর p2 মানে 5, 1 by 5। আলফা 1 আলফা 2 কাজ এখানে নাই, আমরা পেলাম এখানে 20, 1 থেকে হাফ গেলে হাফ, 1 by 4 by 5, 4 by 5, 10, তাহলে আমাদের কত হবে, 10 2 into 4, 10, 8। সুতরাং 5 20 is equal to আমাদের 8। ওই যে আমরা যেটা পাইছিলাম ওখানে, এভাবে আমরা পাই ফাংশন যেটা থাকবে, অয়েলার ফাংশন অথবা অয়েলার পাই ফাংশন, অথবা যদি ইন্ডিকেটর বলে, অথবা টোটালগুলো আমরা বের করে ফেলতে পারবো। আমরা একটু 15টা একটু চেক করে দেখতে পারি। যদি আমাদের বলে পাই 15টা যদি আমাদের বলে পাই, এটা তাহলে n সমান আমাদের 15 লিখি, আমরা 15 লিখলাম, 15কে আমরা একটু লিখি এখানে 15, ভাগ যায় না, 3 দিয়ে যায়, একটাই শুধু, কত হবে তাহলে আমাদের 5। তাহলে আমাদের 15 সমান হবে 3 to the power 1 to 5 to the power 1, কত কেউ নাই। তাহলে p1 কত হবে, p1 কত হবে আমাদের 3 হবে, p2 কত হবে 5 হবে। তাহলে পাই n 1 p1, এটা আমাদের 15, এটা আমাদের 15, এটা হবে 3, 1 by 3, এটা আমাদের 1 by 5। তো দেখি আমাদের কেমন হয় এটা। কিন্তু যদি এখানে উৎপাদক 3টা থাকতো 15-এর, তাহলে আমাদের কি হয়ে যেত, আরো বেড়ে যেত, আমাদের 1 by 3 হয়ে যেত। কি পাই আমরা এখানে তাহলে 15, 1 minus 1 by 3 মানে 2 by 3, আর থাকলো আমাদের 1 minus 1 by 5 মানে 4 by 5, 4 by 5, 3 5 15, 15 কাটা চলে যায়, কি থাকে 2 into 4 মানে 8। সুতরাং আমরা কি পাবো এখানে, পাই 15 সমান 8। দেখি এভাবে আমরা অয়েলার পাই ফাংশন আমরা বের করে ফেলব। এভাবে আমরা অয়েলার পাই ফাংশন আমরা বের করব। আমরা পরের দিতে যাচ্ছি, আমরা না বুঝলে আমাকে কমেন্টের মধ্যে বলবে, কিন্তু আমি লিখবো ওখানে তোমাদের সব ক্লাসগুলা লিখিত, যে এই ক্লাসগুলা থিওরি ক্লাসগুলা সব গুগল ক্লাসে কিন্তু দেয়া আছে, তোমরা নোটগুলো সংগ্রহ করে পড়বা, এর সাথে সাথে সব বুঝতে পারবা। আমরা এবার যেটা দেখবো পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার পারফেক্ট নাম্বার কাদেরকে বলবো, সিগমা n সমান টুয়াইস n, সিগমা n সমান টুয়াইস n। একটা পারফেক্ট আপডেট মনে রাখি, সিগমা n সমান টুয়াইস n যদি আমাদের আসে, আমরা লিখবো ওদেরকে একটু, যদি আমি দেখি 28 লিখি, আমরা একটু পরে বলছি এটা, শো দ্যাট 28 is a perfect number। পারফেক্ট নাম্বার 28, পারফেক্ট নাম্বার আমরা একটা সেট করবো, দেখি কি হয়। 28 লিখে যাই আমি, 28 2 দিয়ে দিলে আমাদের কত হবে, 14 হবে, আবার 2 দিয়ে দিলে আমাদের 7 হবে, আর কি হয়
হয় না। সুতরাং 28 সমান 28 সমান 2 into 2 into 7, 2 square into 7 to the power 1, 28। তাহলে আমাদের এখানে P1 কত হবে? P1 হবে 2, P2 কত হবে আমাদের 7, আলফা 1 কত হবে 2, 2 এর পাওয়ার 2, আলফা 1, আলফা 2 কত হবে আমাদের 1। সুতরাং সিগমা n অর্থাৎ n এর উৎপাদকগুলোর যোগফল, n এর বাচকগুলোর যোগফল, n এর বাচকগুলোর যোগফল আমরা বের করব এখন। n এর বাচকগুলোর যোগফল, দেখি n এর বাচকগুলোর যোগফল কেমন হবে। তোমরা মনে থাকে নিচে আমাদের কালকে আমরা করছি উৎপাদকগুলোর যোগফল কেমন হবে? P1 alpha 1 plus 1 minus 1 by P1 minus 1 into P2 alpha 2 plus 1 minus 1 by P2 minus 1। যদি আমাদের আরো তিনটা থাকতো, P3 alpha 3 থাকতো, আমরা কি লিখতাম? P3 লিখতাম এখানে, P3 alpha 3 plus 1 minus 1 by P3 minus 1। তাহলে P1 এর মান হলো আমাদের 2, alpha 1 মান হলো আমাদের আও কত 2, তাহলে 2 to the power 2 plus 1 minus 1 by 2 minus 1 into এটা আমাদের 7, এটা হলো 1, alpha 2 মানে 1, তাহলে 1 alpha 2 plus 1 মানে 1 minus 1 by 7 minus 1, 2 cube 2 মানে 8, 8 minus 1 by 1, 7 square মানে 49 minus 1 by 6, এখানে হলো 7, এখানে হলো 48 by 6 হলো 48 8 বার, তাহলে 56। সুতরাং সিগমা n ইজ ইকুয়াল টু হবে 56। n মানে কত? আমরা 28 লিখি, মানে কত এখানে 28, n মানে কত 28। সুতরাং সিগমা 28 মানে 20, n মানে 28, 2 into 28। তাহলে ফরম্যাটটা কেমন হলো? সুতরাং সিগমা n সমান টয়েস n। এই সিগমা n সমান যদি টয়েস n পাওয়া যায় তাহলে আমরা বলবো পারফেক্ট নাম্বার। রেজাল্ট কি লিখবো? সুতরাং 28 ইজ এ পারফেক্ট নাম্বার। রেজাল্টটা কিভাবে লিখবো? therefore 28 ইজ এ পারফেক্ট নাম্বার। তাহলে পারফেক্ট আমরা সিগমা n সমান টয়েস n লিখবো, সিগমা n সমান টয়েস n লিখবো। সিগমা n হলো এখানে n এর যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলোর যোগফল, n এর যে বাচকগুলো থাকবে সেই বাচকগুলো কি যোগফল। n টা এখানে পজিটিভ ইন্টিজার্স, n টা কি হবে এখানে? n টা এখানে পজিটিভ ইন্টিজার্স হবে, n টা হবে এখানে পজিটিভ ইন্টিজার্স। তাহলে আমরা এটা মনে রাখবো, যদি কোনো সংখ্যার উৎপাদকগুলোর যোগফল যদি 2n হয় অর্থাৎ দ্বিগুণ হয়ে যায় তাহলে সেই সংখ্যার নাম হবে পারফেক্ট নাম্বার, যোগসিদ্ধ সংখ্যা। পারফেক্ট মানে যোগসিদ্ধ সংখ্যা। আমরা যেভাবে 28 কে আমরা পেলাম, উৎপাদক বের করলাম, আমরা P1 বের করলাম, P2 বের করলাম, আলফা 1 আলফা 2 বের করলাম, তারপর আমরা দেখলাম যে 56 কত হয়, এভাবে হয় লিখতে পারি। যেভাবে আমাদের পারফেক্ট নাম্বার লিখতে পারি। সিগমা n সমান টয়েস n আসবে, সিগমা n সমান টয়েস n আসবে। এবার আমাদের কে পারফেক্ট নাম্বার থাকতে পারে, কে পারফেক্ট নাম্বার, কে পারফেক্ট নাম্বার সেটা আমরা একটু দেখব, সেটা কেমন হয় কে পারফেক্ট সেটা আমরা একটু দেখব। কে পারফেক্ট নাম্বারটা কেমন? তাহলে এখানে 2 না দিয়ে আমরা একটু কে দিব। 2 থাকলে আমাদের হয়ে যাবে পারফেক্ট নাম্বার, 2 থাকলে আমাদের পারফেক্ট নাম্বার। হ্যাঁ, আমরা কে দিই একটা কে, কে পারফেক্ট নাম্বার। কে এখানে কে এটা হলো আমাদের রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। 1 2 3 4 কে এর মান কত হবে? এখানে পজিটিভ হবে, পজিটিভ পূর্ণ সংখ্যা হবে 1 2 3 এরাই হবে, এই জাতীয় 5 6 7 এবং এভাবে এরা হবে। আমরা যদি এটা করি so that 672 is a k perfect number,
এটা দেখবো আমাদের পারফেক্ট নাম্বার একটু কি করব ভেরিফাই করব ভেরিফাই 672 ইজ এ কে পারফেক্ট নাম্বার দেখি এটা কেমন হয় মানে পদার্থ সংখ্যা আমাদের কত 672 তো n এর মান 672 আমরা আগের মতো যাই একটু 672 তে কিভাবে করি যদি 2 দিয়ে যাই কত হবে আমাদের 2 দিয়ে গেলে আমাদের 3 বার 36 না 4 3 বার 12 হয় ঠিক আছে আবার যদি 2 দিয়ে যাই আমি 2 দিয়ে আবার গেলে 16 68 68 আবার 2 দিয়ে যাই 84 আবার 2 দিয়ে যাই 42 আবার 2 দিয়ে যাই 21 3 দিয়ে যাই 7 আর আছে কি আর নেই তাহলে আমরা কি পাই এখানে সুতরাং 672 সমান 2 কয়টা একটা 2টা 3টা 4টা 5টা টু দি পাওয়ার 5 3 কয়টা একটা 7 একটা 3 টু দি পাওয়ার 1 7 টু দি পাওয়ার 1 আমরা এটা কি বলবো p1 p1 কত আমাদের 2 p2 কত আমাদের 3 p3 কত আমাদের 7 আলফা 1 কত হবে আমাদের 5 আলফা 2 কত হবে আমাদের 1 আলফা 3 কত হবে আমাদের 1 যদি তাই হয় সুতরাং আমরা সিগমা n লিখবো অর্থাৎ 672 এর উৎপাদকগুলোর যোগফল p1 alpha 1 plus 1 minus 1 by p1 minus 1 p2 alpha 2 plus 1 minus 1 by p2 minus 1 p3 alpha 3 plus 1 minus 1 by p3 minus 1 তিনটার জন্য আগে এর আগে অঙ্ক আমাদের দুইটা ছিল তিনটা চলে আসছে তাহলে p1 আমাদের কত p1 আমাদের 2 টু দি পাওয়ার আলফা হলো আমাদের কত 5 তাহলে 6 minus 1 by 2 minus 1 into p2 কত আমাদের 3 1 না তাহলে 3 স্কয়ার minus 1 by 3 minus 1 আর p3 7 আলফা 3 1 তাহলে 7 স্কয়ার minus 1 by 7 minus 1 একটা করে হবে তাহলে আমাদের এখানে যেটা হয় 5 হলো 32 64 63 by 1 9 8 by আমাদের 49 48 by 6 আমাদের 63 into 4 into 8 গুণ করলে কত হয় দেখি গুণ করলে আমাদের 2016 একটু যদি আমি মুছি করে মুছে যাচ্ছি আগে পরে কে পারফেক্ট নম্বরে আমরা আছি কে পারফেক্ট নম্বরে সুতরাং পেলাম সিগমা n সমান 2016 সিগমা 672 3 into 672 3 দ্বিগুণে 6 3 সাথে 27 2 3 8 20 3 আমরা কি লিখব এটা আমাদের অর্থাৎ আগে যে আমরা 2 পাইছিলাম এবার 2 না কে এর মান কত এখানে 3 কে এর মান কত 3 আমরা লিখব কি রেজাল্ট কিভাবে লিখব আমরা রেজাল্ট লিখব সুতরাং 362 is a 3 পারফেক্ট নাম্বার এভাবে 4 পারফেক্ট নাম্বার বলতে পারে 672 is a 4 সুতরাং 672 is 3 পারফেক্ট নাম্বার কখনো এখানে 3 আসবে কখনো 4 আসবে যদি 2 আসে আমরা বলবো অনলি পারফেক্ট নাম্বার আর যদি আমাদের 2 ব্যতীত 1 আসুক 3 আসুক 4 আসুক 5 আসুক আমরা বলবো কে পারফেক্ট নাম্বার কে না দিয়ে এখানে অন্য কোনো বাস্তব সংখ্যা আমরা দিতে পারি কিন্তু আমাদের কে বলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনারেলি এর বাইরে যদি আমাদের পি বলে আমাদের কিছু করার নেই পি পারফেক্ট কে পারফেক্ট এম পারফেক্ট এন পারফেক্ট যাই বলুক না কেন সব আমাদের একই হবে অর্থাৎ 2 ভিন্ন যদি কিছু আসে সেটা কি হবে আমাদের কে পারফেক্ট নাম্বার হবে আমরা আরেকটু দেখি আর 1 মিনিটের মধ্যে বা শেষের দিকে যাব একটু পারফেক্টের মধ্যে আরেকটা নাম্বার আছে সেটা একটু দেখি একটু তাড়াহুড়ো করতেছি আমরা পরে দিতে আসছি ট্রান্সিডেন্টাল পারফেক্ট নাম্বার TRANSEN DNTL
ট্রান্সিডেন্টাল পারফেক্ট নাম্বার। এটা কেমন হবে? ট্রান্সিডেন্টাল, এটা একটা মনে রাখতে হবে, ট্রান্সিডেন্টাল, TRANSCEN, ট্রান্সেন্ডেন্টাল, ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার, ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার। এটা কেমন হবে? একটু আমরা যদি লিখে রাখি এখানে, সিগমা সিগমা এন সমান টুয়াইস এন, সিগমা সিগমা এন সমান টুয়াইস এন। আমরা 16 কে একটু প্রুভ করব। 16 একটু যদি 16 দেখি আমরা, 16 যদি দেখি, 2 না 2 8 হবে, আবার যদি দিলে 4 হবে, আবার যদি দিলে আমাদের 2 হবে। 16 কত হবে? আমরা 16 সমান আমরা 2 টু দি পাওয়ার 4 পাই, 2 টু দি পাওয়ার 4, 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তাহলে সিগমা 16 অর্থাৎ 16 উপযোগগুলো যোগফল কত হবে এখানে? পি মান, তাহলে P1 কত হবে? P কত হবে এখানে? P হবে 2, আলফা কত হবে? 4 হবে। P1 2 হবে, আলফা 2 হবে। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, এই তো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 1, তাহলে 2 হবে 31। আমরা পেলাম এখানে, আমরা পেলাম সিগমা 16 ইজ ইকুয়াল টু আমাদের 31, সিগমা 16 হলো আমাদের 31। সুতরাং সিগমা 16 আবার সিগমা 16 আবার কি হবে? সিগমা 16 আবার কত হবে? সিগমা 16 মনে রাখতে হবে 1 প্লাস পি, 1 প্লাস পি মনে রাখবে, এটা মৌলিক সংখ্যা 31, এর নাম্বার হবে কত? 1 প্লাস পি। 1 হলো আমাদের, আর পি হলো আমাদের 31, কত হলো তাহলে? 31 হলো 32, 31 কত? 32। একটু উপরের দিকে লিখবো একটু, সুতরাং সিগমা 16 32, 2 into 16 টুয়াইস এর মতো। সিগমা এন সমান টুয়াইস এন, সিগমা এন সমান টুয়াইস এন, সিগমা এন সমান টুয়াইস এন, মানে সিগমা সিগমা এন আমরা এটা মনে হবে টুয়াইস এন। আমরা লিখবো, রেজাল্ট কিভাবে লিখবো একটু লিখি তাহলে একটু। সুতরাং 16 is a transcendental perfect number। তাহলে আমি পারফেক্ট নাম্বার মধ্যে 3টা প্রক্রিয়া, একটা প্রক্রিয়া হলো আমাদের সিগমা এন সমান টুয়াইস এন, 2 হলো আমাদের সিগমা এন সমান কে এন, আর 3 হলো আমাদের সিগমা সিগমা এন টুয়াইস এন। এই 3টা প্রক্রিয়া, এটা হলো আমাদের সিম্পলি পারফেক্ট নাম্বার, এটা হলো আমাদের কে পারফেক্ট নাম্বার, আর এটা হলো ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। স্নেহের শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আমরা আরও একটা ক্লাস লাগবে এদের উপরে, আমি জানিয়ে দেবো ফেসবুকে তোমাদের মধ্যে, তোমাদের গ্রুপে কখন আমরা সেই ক্লাসটা করবো। তোমরা আশা করি প্র্যাকটিস করবে, বোঝার কথা না বুঝলে আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থেকো সবাই, পরে ক্লাসে দেখা হবে। শুভকামনা, খোদা হাফেজ সবার জন্য।